ট্রাম্প কি চাচ্ছেন? এই প্রশ্নটা আজ শুধু আমেরিকার না, আজ বাংলাদেশ সহ অনেক দেশেরই একই প্রশ্ন। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে অভিবাসন প্রার্থীদের ভিসা, সম্মান এবং তাদের নিজ নিজ রাষ্ট্রের সফলতা বা ব্যর্থতার গল্প। ট্রাম্পের চোখে রিয়েল আমেরিকান মানে হচ্ছে যারা খ্রিস্টান, যারা সাদা আর যারা রাষ্ট্রের বোঝা নয়। আই রিপিট, যারা রাষ্ট্রের বোঝা নয়। তাহলে প্রশ্ন আসে, আমেরিকার বাইরে থেকে যারা যায় তারা কারা? তারা ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের এবং অধিকাংশই রাষ্ট্রীয় ওয়েলফেয়ারের উপর নির্ভরশীল। বাংলাদেশিরাও এখানে ব্যতিক্রম নয়। একটা সমীক্ষায় দেখা যায় প্রায় ৫৫% বাংলাদেশি প্রবাসী আমেরিকায় কোনো না কোনো সরকারি সহায়তার উপর নির্ভরশীল। ট্রাম্পের ভাষায় এরা হচ্ছে অলস এলিয়েন। 9/11-এর পর মুসলিম বিদ্বেষকে যেভাবে আমেরিকায় অফিসিয়ালি জাস্টিফাই করা হয়েছে, ট্রাম্প সেই ভয়কেই রাজনৈতিক পুঁজিতে পরিণত করেছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই খেলায় বাংলাদেশ কোথায়? ধর্মের দিক থেকে আমরা মুসলিম প্রধান, আর গত ১.৫ বছরে বর্তমান সরকার দেশটাকে বহির্বিশ্বে এমনভাবে প্রেজেন্ট করেছে যেন আমরা একটা উগ্রবাদীদের দেশ। বর্ণের দিক থেকে নন হোয়াইট আর ইমিগ্রেশন ইমেজের কথা এলে আমরা বহু বছর ধরেই একটা ভিসা-রিচ কান্ট্রি। কারণ অনেক বাংলাদেশী আমেরিকাতে, ইউরোপে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আর ফেরত আসেন না। অ্যাজাইলামের আবেদন করে থেকে যান। হয়তো কেউ কেউ পরে নাগরিকত্ব পেয়ে যান, কিন্তু আজ তারাও মার্কিন প্রশাসনের নতুন যাচাই বাছাইয়ের তালিকায়। এমনকি তাদের নাগরিকত্ব বাতিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যারা দেশে বসে ইমিগ্রেন্ট ভিসার অপেক্ষায় ছিলেন, তাদের ভবিষ্যৎও আজ চরম অনিশ্চিত। ট্রাম্পের ৩ অপছন্দের তালিকায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই প্রথম সারিতে। অনেকেই বলছেন, ট্রাম্প হঠাৎ ৭৫টি দেশের ভিসা বন্ধ করে দিল কেন? উত্তর সোজা, এটা হঠাৎ কিছু না, এটা হচ্ছে একটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজি। ভিসা বন্ধ মানে চাপ তৈরি করা। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন না, কানাডা নিয়েও তার বক্তব্য আমরা সবাই জানি। আমার ধারণা এই ৭৫টা দেশকে আমেরিকা এক একভাবে দর কষাকষিতে ডাকবে। কে কি দেবে, কি ছাড় দেবে, কি স্ট্র্যাটেজিক সুবিধা দেবে, তারপরেই হচ্ছে রিকনসিডারেশন। এবার আসি সবচেয়ে বেদনাদায়ক জায়গায়। এই সংকটটা কিন্তু হঠাৎ তৈরি হয়নি। এর পেছনে আছে কূটনীতি, লবিং, আন্তর্জাতিক সম্পর্ক। আমার একজন প্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই একটি আলোচনায় বলেছিলেন, ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা হলো এতগুলো অযোগ্য মানুষকে একসাথে করতে পেরেছে। আর আমি বলি, এটা শুধু সফলতা না, এটা হচ্ছে একটা বিস্ময়কর ঘটনা। যে সরকার দিনের পর দিন ভারতকে গালিগালাজ করে ক্ষমতার গদি গরম করে রাখলো, আজ দেখুন সেই ভারতে কিন্তু নিষেধাজ্ঞার বাইরে। যাকে ফ্যাসিস্ট বলে দেশ থেকে তাড়ানো হলো, যিনি আমেরিকাকে আঙুল তুলে শাসিয়েছিলেন, তার আমলেও বাংলাদেশ নিষিদ্ধ হয়নি। অথচ আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে পাকিস্তান আর আফ্রিকার দরিদ্র দেশগুলোর কাতারে। রাষ্ট্রীয় অযোগ্যতার জন্য যদি কোনো নোবেল পুরস্কার থাকতো, তাহলে আমি চাইতাম সেটা যেন ইউনূস সরকার পান। ওদিকে প্রেস মিনিস্টার পদবি নিয়ে সাংবাদিক গোলাম মুর্তজা ১.৫ বছর ধরে আমেরিকাতে আছেন। তিনি সেখানে কি করছেন? কেউ কি জানেন? আমি জানি না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান, উনারই বা কাজ কি? তাও জানি না। তারা সবাই মিলে আর কত ক্ষতি করবেন এই দেশটার? ভারত বিরোধিতা করে এই ক্ষতির রাজনীতিই বা আর কতদিন? শেষ কথা একটাই, ট্রাম্পের রাজনীতি নির্মম কিন্তু প্রেডিক্টেবল। সমস্যা ট্রাম্প না, সমস্যা হলো আমরা এমন রাষ্ট্র বানাতে পারিনি যে রাষ্ট্র আমেরিকার রাজনীতির মুখোমুখি দাঁড়াতে পারে, যা ভারত পেরেছে। রাষ্ট্র আবেগে চলে না, রাষ্ট্র চলে কৌশলে। যেখানে কৌশল নেই সেখানে শুধু বিস্ময় আর ক্ষতি জমতে থাকে দিনের পর দিন। আমরা কি শুধু বিস্মিত হয়ে তাকিয়ে থাকবো, নাকি কোনো একদিন রাষ্ট্রকে সত্যিকারের রাষ্ট্রের মতো চালাতে শিখব?